দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। দর্শক, ঘোষিত হলো 2025-26 অর্থ বছরের বাজেট। আজকের বিজনেস রিপোর্টের পুরোটা জুড়ে থাকছে নতুন বাজেটের চুলচেরা বিশ্লেষণ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2025-26 অর্থ বছরের জন্য সংকোচনমূলক বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 7,000 টাকা কমিয়ে নতুন বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 7,90,000 কোটি টাকা। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ করাই এবারের বাজেটের লক্ষ্য, তাই গুরুত্ব দেওয়া হয়েছে রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের ভারসাম্য রক্ষায়। নতুন বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 6.5% আর প্রবৃদ্ধি 5.5%। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম বাজেট, নেই সংসদ অধিবেশন, তাই বাজেট ঘোষণার জন্য টেলিভিশন মাধ্যমকে বেছে নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে নিজ কার্যালয় থেকে ঘোষণা করেন 2025-26 অর্থ বছরের বাজেট, যার আকার নির্ধারণ করা হয়েছে 7,90,000 কোটি টাকা। বছরের ব্যবধানে রাষ্ট্রের ব্যয় কমল 7,000 কোটি টাকা। সমসাময়িক বছরগুলোর মধ্যে এবারই প্রথম কমানো হলো বাজেটের আকার পূর্ববর্তী বছরের চেয়ে। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এ বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। পরিকল্পনা অনুযায়ী নতুন বাজেটের 2,30,000 কোটি টাকা ব্যয় হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। বাকি 71% যাবে পরিচালন ও অন্যান্য খাতে। সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। আগে নেওয়া ঋণের সুদ পরিশোধে এবার ব্যয় হবে 1,22,000 কোটি টাকা। আয়ের ক্ষেত্রে বরাবরের মতোই অন্তর্বর্তী সরকারও নির্ভর করছে রাজস্বের উপর। রাজস্ব থেকে আশা করা হচ্ছে 5,64,000 কোটি টাকা। ফলে ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের 3.6%। এই ঘাটতি মেটাতে স্থানীয় উৎস থেকে ধার নেওয়া হবে 1,25,000 কোটি টাকা। ঋণের 43% অর্থ নেওয়া হবে বিদেশি উৎস থেকে। 4,700 কোটি টাকার মতো প্রত্যাশা করা হচ্ছে অনুদান হিসেবে। নতুন বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে। প্রায় 1.5 ঘন্টার বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন অর্থ উপদেষ্টা। জানান, সরকারের লক্ষ্য 2025-26 অর্থ বছরে মূল্যস্ফীতির হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। আশার কথা হলো, এবারে রমজান মাসে নিত্য প্রয়োজনের পণ্যের বাজার স্মরণকালের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল। এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8% কোঠায় নেমে আসবে। মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের জন্য 405,20,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে আসছে অর্থ বছরের বাজেটে। আগামী অর্থ বছরের হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। তালিকাভুক্ত আর তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হারের ব্যবধান আরও 2% বাড়ানো হয়েছে নতুন অর্থ বছরের বাজেটে। থাকছে কালো টাকা সাদা করার সুযোগও। তবে বাড়েনি ব্যক্তি শ্রেণী করদাতাদের করমুক্ত আয়সীমা। চলতি অর্থ বছরের মতোই থাকছে 3.5 লাখ টাকায়। তবে পরিবর্তন এসেছে কর হারের সীমায়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল্যস্ফীতির চাপ বিবেচনায় করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি ছিল অন্তর্বর্তী সরকারের কাছে, কিন্তু বাজেটে তার কোনো প্রতিফলন নেই। অর্থনীতিকে স্বাভাবিক গতিতে ফিরে আনার পথে এখনো বেশ কিছু ঝুঁকি রয়েছে। করমুক্ত আয়ের সীমা চলতি বছরের মতোই 3,50,000 টাকায় রাখা হয়েছে। তবে পরবর্তী 2 বছর ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। নারী আর বয়স্কদের করমুক্ত আয়ের সীমা করা হয়েছে 4 লাখ টাকা। প্রতিবন্ধীদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে 4.5 লাখ টাকা পর্যন্ত। চলতি বাজেটে জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা না হলেও 2026-27 অর্থ বছর থেকে জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে 5,25,000 টাকা। নতুন করদাতাদের জন্য ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সরকার। ন্যূনতম করের কারণে করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত প্রদান করতে হয় তা পরবর্তী কর বর্ষের সময় সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে কর হার 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। একই সাথে পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করতে সিকিউরিটিজ লেনদেনের মোট মূল্যের উপর ব্রোকারেজ হাউসসমূহের নিট হতে কর সংগ্রহের হার 0.5% থেকে নামিয়ে 0.3% করা হয়েছে। আর মার্চেন্ট ব্যাংকের কর হার 37.5% থেকে নামিয়ে 27.5% করা হয়েছে।
বাজেটে ঠিকাদারি কাজ হতে উৎসে কর 7% থেকে নামিয়ে 5% করা হয়েছে। এলাকা ভেদে জমি বেচাকেনায় 6-4 ও 3% করা হয়েছে। আগে যা ছিল 8-6 ও 4%। 2% অগ্রিম কর আরোপ করা হয়েছে 152টি পণ্যের উপর। শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহে উৎসে কর 2% থেকে বাড়িয়ে 6% করা হয়েছে। গ্যাস বিতরণে কোম্পানির ক্ষেত্রে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে উৎস কর কর্তনের হার 2% স্থলে 0.6% নির্ধারণ করা হয়েছে। বাজেটে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম কর 3% থেকে নামিয়ে আনা হয়েছে 2%। বাণিজ্যিক আমদানি 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। বাড়ানো হয়েছে এমএস রডের উৎপাদন পর্যায়ে আরোপিত খরচ, উন্নীত করা হয়েছে 20%। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট হার 7.5%-এর পরিবর্তে 10% করা হয়েছে। পেপার জাতীয় পণ্য, প্লাস্টিকের তৈরি সকল পণ্যের ভ্যাট হার 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এবারের বাজেটে বাড়ানো হয়েছে কটন সুতার উৎপাদন খরচও। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আসছে অর্থ বছর দেশে বাড়তে পারে এসি, রেফ্রিজারেটর, মোবাইল ফোন সহ বেশ কিছু পণ্যের দর। বিপরীতে কমতে পারে আইসক্রিম, মাইক্রোবাস, চিনি ও জমির রেজিস্ট্রেশন ফি সহ বেশ কয়েকটি পণ্য ও সেবার দর। 2025-26 অর্থ বছরের বাজেটে শুল্ক ও মূসক কাঠামোর পরিবর্তনের ফলে কোন কোন পণ্য বা সেবার দর বাড়ছে আর কোনগুলোর কমছে তার বিস্তারিত থাকছে রায়হান শুভনের রিপোর্টে। প্রতিবার বাজেটেই বাড়ানো হয় কিছু পণ্য বা সেবার শুল্ক ও মূসক হার, আবার কিছু কিছু ক্ষেত্রে কমানো হয়। 2025-26 অর্থ বছরেও সে রীতির পরিবর্তন হয়নি। সামনে কি বিয়ে বা কোনো পারিবারিক অনুষ্ঠান করার চিন্তা করছেন? যদি করে থাকেন তাহলে আপনার জন্য সুসংবাদ নেই, কেননা কনভেনশন হলের উপর উৎসে কর 5% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব হয়েছে বাজেটে। ফলে বাড়তে পারে খরচ। গরমের হাত থেকে বাঁচতে এসি কেনার পরিকল্পনা করে থাকলেও আপনার জন্য দুঃসংবাদ, কেননা বাজেটে উৎপাদন পর্যায়ে এসির ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে। একই হারে প্রস্তাব করা হয়েছে রেফ্রিজারেটরের কর হার। ফলে বাড়তে যাচ্ছে রেফ্রিজারেটরের দাম। বাড়তে পারে মোবাইল ফোনের দরও, কেননা বাজেটে মোবাইল হ্যান্ডসেট তৈরিতে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের উপর নির্ভর করে 5 ও 7.5% হারে যে ভ্যাট নির্ধারণ করা আছে তা বাড়িয়ে 7.5 ও 10% করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। বাড়তি ব্যয় গুনতে হবে ঘর সাজাতেও। প্লাস্টিকের টেবিলওয়্যার, কিচেনওয়্যার কিংবা টয়লেট সামগ্রীতে উৎপাদন পর্যায়ে মূসক 7.5% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়তে পারে এসব পণ্যের দর। ব্লেডের মূসক 2.5% বাড়িয়ে 7.5% করা হয়েছে। ফলে বাড়তে পারে শেভিং এর খরচ। বাজেটে সরাসরি সিগারেটের শুল্ক বাড়ানো না হলেও সিগারেটের পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক 150% থেকে বাড়িয়ে 300% প্রস্তাব করা হয়েছে। বাড়তে পারে অনলাইন ব্যবসার খরচও, কেননা অনলাইনে পণ্য বিক্রির উপর কমিশনের উপর মূসক হার 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। আমদানি করা আলু, পেঁয়াজ সহ অন্তত 1.5 শতাধিক নিত্যপণ্যের দরও বাড়তে পারে, কারণ এসব পণ্য আমদানিতে এখন গুনতে হবে 2% হারে উৎসে কর, যা এতদিন ছিল 0। বাড়তে পারে গার্মেন্টসের পণ্যের উৎপাদন খরচও, কারণ ম্যানমেড ফাইবার বা তন্তুজাতীয় প্রতি কেজি সুতায় উৎপাদন পর্যায়ে কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। কটন সুতায়ও আরোপ করা হয়েছে সমপরিমাণ কর। এতক্ষণ বিভিন্ন পণ্যের দাম বাড়ার খবর শুনে মন খারাপ? চিন্তার কারণ নেই। আপনার মন ভালো করার জন্য খেয়ে নিতে পারেন একটি আইসক্রিম, কেননা সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ফলে কমতে পারে এই পণ্যটির দাম। কমতে পারে মিষ্টান্ন তৈরির খরচও, কারণ পরিশোধিত চিনি আমদানির শুল্ক 4,500 টাকা থেকে কমিয়ে 4,000 টাকা নির্ধারণ করা হয়েছে। যানজটকে সহনীয় পর্যায়ে আনতে বাজেটে কমানো হয়েছে 16 থেকে 40 আসন বিশিষ্ট বাসের আমদানি শুল্ক, নির্ধারণ করা হয়েছে 5%। কমানো হয়েছে মাইক্রোবাসের আমদানি শুল্ক। কমতে পারে আমদানি করা এলএনজির খরচও, কারণ বাজেটে আমদানি পর্যায়ে এলএনজির মূসক শূন্য সুবিধা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির কারণে কমতে পারে স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট কলমের দাম। আপনি যদি সামনে জমি কেনার পরিকল্পনা করে থাকেন, আপনার জন্য সুসংবাদ, কারণ জমি রেজিস্ট্রেশনের লক্ষ্যে মূলধনী মুনাফার কর এলাকাভেদে 8-6 ও 4% পরিবর্তে 6-4 ও 3% প্রস্তাব করা হয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেট কমাচ্ছে আপনার ইন্টারনেট ব্যবহারের খরচও, কারণ ইন্টারনেট সেবার উপর উৎসে কর 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক কর নিয়ে সংলাপের প্রস্তুতি হিসেবে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার ও 65টি পণ্যের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমল 19,000 কোটি টাকার বেশি। তবে সুবিধাভোগী জনগোষ্ঠীর সংখ্যা ও বরাদ্দ বাড়ানো হয়েছে। কৃষি খাতের বরাদ্দ 17,000 কোটি টাকা অপরিবর্তিত রয়েছে। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। সংকটমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তার বিভিন্ন প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 1,16,731 কোটি টাকা। সামগ্রিক বরাদ্দ কিছুটা কমলেও সমাজের পিছিয়ে পড়া দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত সুবিধাভোগী জনগোষ্ঠীর সংখ্যা ও বরাদ্দ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে 91,297 কোটি টাকা। এ খাতে সামগ্রিক বরাদ্দ কমেছে 19,295 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনা আগামী 2025-26 অর্থ বছরে 1,26,731 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছে। বয়স্ক ভাতা কার্যক্রমে মাসিক ভাতা 600 টাকা থেকে বাড়িয়ে 650 টাকা করা হয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা বাড়বে 100 টাকা। মাসে প্রতিবন্ধীরা পাবে 900 টাকা। মা ও শিশু সহায়ক কর্মসূচিতে বরাদ্দ দেয়া হয়েছে 850 টাকা। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 টাকায় উন্নতি করার প্রস্তাব করা হয়েছে। কৃষি উৎপাদন অব্যাহত রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকারের একটি। ভূরাজনৈতিক অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংঘাত, শুল্ক যুদ্ধ বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা বাড়িয়েছে, যা কৃষির উৎপাদন ও সাপ্লাই চেনে মারাত্মক প্রভাব ফেলেছে। উস্কে দিয়েছে কৃষি পণ্যের দাম, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বছর জুড়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল 10% উপরে। এই অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রস্তাবিত বাজেটে কৃষি, খাদ্য, মৎস্য এবং প্রাণী সম্পদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মোট 39,620 কোটি টাকা। 26 অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 39,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছেন। এছাড়া টিসিবির জন্য রাখা হয়েছে 19,000 কোটি টাকা। সাথে ফ্যামিলি কার্ডধারীর সংখ্যা বাড়বে আরও 5 লাখ। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ আর ব্যবসায়ীরা। অর্থ উপদেষ্টার বাজেট প্রস্তাবের পর তাদের দেয়া তাৎক্ষণিক মতামত শুনবো এবার। এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো। সুতরাং আমি মনে করি এই মৌলিক জায়গাটাই গলত রয়ে গেছে। গত অর্থ বছরে যে রাজস্বের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেটার চাইতে কিন্তু কমিয়ে 5,18,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এবং এটাকে এখন আগামী অর্থ বছরে 5,64,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা কিনা লক্ষ্যমাত্রাটা 8.9%। সুতরাং এটা 8.9% অর্জন করাটা, প্রবৃদ্ধি অর্জন করাটাও কিন্তু একটা আমাদের যে ট্রেন্ড দেখি গত বহু বছর থেকে, সেই ট্রেন্ড দেখলে এটাও কিন্তু অনেক একটা বড়ই উল্লম্ফন বলা যায়। হোলিস্টিক ভাবে কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি, ওখানে একটু কম, এরকম করে নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি কমাতে বাজেটে দৃশ্যমান আমরা কোনো রোডম্যাপ দেখতে পাইনি। ঘাটতি বাজেট মেটাতে গত বছরের থেকে বেশি মাত্রায় ব্যাংক নির্ভর হওয়া একটি নেতিবাচক দিক। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকিং খাতের উপর নির্ভরতা কমিয়ে করজালের আওতা আরেকটু বাড়ানোর একটা সুনির্দিষ্ট পথ থাকবে বলে আমরা আশা করেছিলাম, যেটা আমরা এখানে এই বাজেট প্রস্তাবনায় সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেখতে পাই। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট বিবেচনায় করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখাটা হতাশাজনক। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 21 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,689-তে। বেচা কেনা হয়েছে 275 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 209টির, কমেছে 101টির আর অপরিবর্তিত আছে 86টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স গত 2 কার্যদিবসের মতো আজও ইতিবাচক ধারায় শেষ হয়েছে।
আমরা এই বাজেটে মার্কেট নিয়ে কিছু পজিটিভ ইনিশিয়েটিভ দেখতে পাই, যেখানে ট্যাক্স গ্যাপ বিটুইন লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানি যেটাকে উন্নীত করা হয়েছে 7.5%-এ, যেটা আগে ছিল 5%। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অন ট্রেডিং সিকিউরিটিজ যেটাকে কমিয়ে আনা হয়েছে 0.03%, যেটা আগে ছিল 0.05%। মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট ট্যাক্স রেট যেটাকে কমিয়ে আনা হয়েছে কিছুটা, যেটা এখন পে করতে হবে 27.5%। আমরা মনে করি এই পজিটিভ ইনিশিয়েটিভগুলা মার্কেটের জন্য একটা নতুন বার্তা নিয়ে আসবে, যেখানে গত মাসে এই বছরের মে মাসে আমরা মার্কেটে 5.7%-এর একটা কারেকশন দেখতে পাই। আজকে বাজার পর্যালোচনা করলে দেখা যায় মার্কেট প্রথম 30 মিনিট আপওয়ার্ড মুভমেন্টে ছিল, এরপরে দিনের বাকিটা সময় একটা ন্যারো রেঞ্জের মধ্যে মার্কেট ট্রেড হতে দেখা যায়। আজ দর বৃদ্ধি এবং দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় সমান সমান ছিল, সেই সাথে ইন্ডেক্স আজ গত কার্যদিবসের তুলনায় 0.5% বৃদ্ধি পায়, যেখানে টার্নওভার বৃদ্ধি পায় 17.1%। আজ ব্যাংকিং সেক্টর টার্নওভারের দিক থেকে শীর্ষস্থানে ছিল। ব্র্যাক ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।